প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায় থেকে আমাদের রাজশাহী বোর্ড 2024-এর যে সৃজনশীল প্রশ্নটি আছে সেই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা সৃজনশীল আমরা যখন অ্যান্সার করব অবশ্যই প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করব যে কোন এন্ট্রি দ্বারা কি কি বোঝানো হয়েছে এবং তারপর আমরা অ্যান্সার করা শুরু করব। প্রথমেই যদি তুমি প্রশ্নটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করে ফেলো কোন এন্ট্রি দ্বারা কি কি বোঝানো হয়েছে সেটা যদি তুমি বুঝে ফেলতে পারো তাহলে পুরো সৃজনশীলটা কিন্তু তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা সেই কাজটাই করি। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড 2024-এর এখানে সৃজনশীল প্রশ্নটা দেওয়া হয়েছে এবং এখানে কয়েকটা এন্ট্রি দেওয়া আছে, এন্ট্রির টাকাগুলো এখানে দেওয়া আছে। আমরা প্রথমে একটু এন্ট্রিগুলো অ্যানালাইসিস করি, কোন এন্ট্রি দ্বারা কি বোঝানো হয়েছে সেটা একটু আমরা দেখি। প্রথমে দেওয়া আছে নতুন পণ্যের গবেষণা ব্যয়। আমরা জানি নতুন পণ্যের গবেষণা ব্যয়, তারপর ব্যবসায় স্থানান্তর ব্যয় এবং বিলম্বিত বিজ্ঞাপন যে এন্ট্রিটা আছে, এই তিনটা এন্ট্রিকে আমরা সরাসরি বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে এখানে এই যে নতুন পণ্যের গবেষণা ব্যয় এটা কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপর চলে যাচ্ছি পণ্য বিক্রয়। পণ্য বিক্রয়ের ফলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আয় হয়ে থাকে এবং যখন আমরা ব্যবসা প্রতিষ্ঠানে আয়গুলো করে থাকি আয়গুলোকে সরাসরি আমরা কিন্তু মুনাফা জাতীয় আয়ের মধ্যে ফেলতে পারি, কারণ মুনাফা জাতীয় আয় বলতে আমরা সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আয়কে বুঝে থাকি, যে আয়গুলো সাধারণত আমাদের একটা নির্দিষ্ট হিসাবকাল পর্যন্তই সার্ভিস দিবে এবং এখানে পণ্য বিক্রয়টা কিন্তু শুধুমাত্র একটা হিসাবকাল পর্যন্তই। এখানে যে 2022 সালের হিসাবের কথা বলা হয়েছে এই পণ্য বিক্রয়টা কিন্তু শুধুমাত্র 2022 সালের হিসাবের জন্যই, পরবর্তী 2023 সালের হিসাবের জন্য নয়। তাহলে আমরা বলতে পারি এই যে পণ্য বিক্রয় এখানে বলা হয়েছে এটা কিন্তু আমাদের জন্য একটা মুনাফা জাতীয় আয়। তারপর চলে যাচ্ছি মণিহারি ক্রয়। যেভাবে পণ্য বিক্রয় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়, ঠিক তেমনি ভাবে মণিহারি ক্রয় এটা কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় এবং ব্যবসা প্রতিষ্ঠানের যতগুলো ব্যয় হবে সব ধরনের ব্যয়কে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলে থাকি, কারণ এই ব্যয়গুলোও কিন্তু আমাদের শুধুমাত্র 2022 সালের হিসাবের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। 2022 সাল শুধু এই হিসাবকালে আমাদেরকে এটা সার্ভিস দিবে, পরবর্তী বছরে কিন্তু এটা কোনো ভ্যালু ক্রিয়েট করবে না। তাই আমরা বলতে পারি এই যে এখানে মুনাফা মণিহারি ক্রয় এটা আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের একটা হিসাব বা মুনাফা জাতীয় ব্যয়ের অন্তর্ভুক্ত একটা বিষয়। এরপর চলে যাচ্ছি অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধনটা কি? আমাদের মূলধনের একটা অংশ এবং যখন আমরা মূলধন বিনিয়োগ করি, ব্যবসা প্রতিষ্ঠান স্টার্ট করি, সেই মূলধন বিনিয়োগগুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন জাতীয় লেনদেনের অন্তর্ভুক্ত একটা বিষয়। আমরা সেগুলোকে বলতে পারি মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে দেখো এখানেও কিন্তু অতিরিক্ত মূলধন এটাও কিন্তু আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির একটা বিষয়। তাহলে অতিরিক্ত মূলধন বলো অথবা শুধু মূলধনও যদি লেখা থাকতো সেটাও কিন্তু আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হতো। তারপর চলে যাচ্ছি ঋণের সুদ। সাধারণত ঋণের সুদ কিন্তু আমাদের রেগুলার দিতে হয় এবং এটা আমাদের একটা মাসিক ব্যয়ের মধ্যে পড়ে। তাহলে যেহেতু এটা একটা ব্যয় অবশ্যই এটাও কিন্তু মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে। তাহলে এই ঋণের সুদ এটাও কিন্তু একটা মুনাফা জাতীয় ব্যয়। এরপর চলে যাচ্ছি উত্তোলন। দেখো উত্তোলন কিন্তু আমাদের মূলধনের একটা অংশ এবং মূলধন থেকে সাধারণত এই উত্তোলনের অংশটাকে বাদ দিয়ে দেখাতে হয় এবং যদি আমরা উত্তোলনের কথা বলি উত্তোলন কিন্তু সাধারণত একটা নির্দিষ্ট বছরের মধ্যেই পড়ে এবং এই উত্তোলনটা কিন্তু পরবর্তী বছরে আমরা নিয়ে যাই না বা পরবর্তী বছরে সেই উত্তোলনটাকে দেখানো হয় না। তাহলে এটাকেও আমরা মুনাফা জাতীয় একটা লেনদেন বলতে পারি। তাহলে এই উত্তোলন এটা একটা মুনাফা জাতীয় লেনদেন। তারপর দেখো শিক্ষানবিশ সেলামি এবং এই শিক্ষানবিশ সেলামির সাথে কিন্তু একটা টুইস্ট যোগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে শিক্ষানবিশ সেলামি টোটাল 28,000 টাকা,
কিন্তু যার মধ্যে 7,000 টাকা 2021 সালে, তাহলে ইতিমধ্যে আমরা যারা ঢাকা বোর্ড 2024 সালের বোর্ড কোশ্চেনের সলভ যে ক্লাসটা, সেই ক্লাসটা দেখেছি তারা জানি আমরা যখন এরকম ভাবে কোনো অংশ দেখব যেটা গত বছরের অথবা পরবর্তী বছরের অর্থাৎ আগামী বছরের এরকম যদি কোনো অংশ থাকে, সেই অংশগুলোকে কিন্তু আমরা মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে দেখাবো না। মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে ঠিক সেই অংশটাই আসবে যে অংশটা শুধুমাত্র একটা নির্দিষ্ট বছর বা একটা নির্দিষ্ট হিসাব কালের হিসাবকে মিন করবে। তাহলে দেখো এখানে টোটাল 28,000 টাকা খরচ হয়েছে বা 28,000 টাকা আমরা পেয়েছি হিসাব শিক্ষানবিশ হিসাবের জন্য, শিক্ষানবিশ সেলামি নামক হিসাবের জন্য। কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত যে 7,000 টাকা আছে সেটা গত বছরের অর্থাৎ 2021 সালের। তাহলে গত বছরের যে হিসাবটা আছে সেই হিসাবটাকে আমরা এখানে দেখাবো না। তাহলে এখানে শিক্ষানবিশ সেলামি যে অংশটা আছে সেটা অবশ্যই মুনাফা জাতীয় আয়, কিন্তু 7,000 টাকার যে লেনদেনটা আছে সেই লেনদেনটা আমাদের কোনো অন্তর্ভুক্ত বিষয়ের মধ্যেই পড়বে না। অর্থাৎ এখানে যখন আমরা টাকার এন্ট্রিটা দেখাবো 7,000 টাকা মাইনাস করে তারপর দেখাবো। তারপর চলে যাচ্ছি বিনিয়োগের সুদ। সেম ভাবে শিক্ষানবিশ সেলামি যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের একটা আয়, বিনিয়োগের সুদও কিন্তু একটা আয়, তাহলে এই বিনিয়োগের সুদটাও কিন্তু আমাদের মুনাফা জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপর চলে যাচ্ছি ব্যবসায় স্থানান্তর ব্যয়। দেখো একদম শুরুতেই কিন্তু বলেছিলাম নতুন পণ্যের গবেষণা ব্যয়, ব্যবসায় স্থানান্তর ব্যয়, এই সবগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে ব্যবসায় স্থানান্তর ব্যয় এটা কি হবে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তারপরে লাস্ট ওয়ান বলা হচ্ছে পুরাতন মেশিনের মেরামত ব্যয়। সাধারণত আমরা যখন কোনো সম্পত্তির মেরামত করতে যাই, যেমন যন্ত্রপাতি বা কোনো মেশিনারি আসবাবপত্র, এগুলো যখন মেরামত করতে যাই, এই মেরামতটা কি আমাদের রেগুলার খরচ করতে হয় এবং এটা কিন্তু খরচের মধ্যেই পড়ে। যেমন সংস্থাপন ব্যয়গুলো আমরা সরাসরি ওই সম্পদের সাথে যোগ করে দেই, এটা কিন্তু তেমন না, কারণ মেরামত আমাদের রেগুলার করতে হয় এবং রেগুলার আমরা যে খরচগুলো করি সেগুলো সরাসরি একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে এখানে আমরা মেরামত ব্যয় যেটা আছে সেটাকে বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে এখানে যে এন্ট্রিগুলো দেওয়া আছে কোন এন্ট্রির মাধ্যমে আমরা কোন লেনদেনটাকে বুঝতে পারছি। এখন আমরা আমাদের সৃজনশীল প্রশ্নে চলে যাই। আমরা জানি সৃজনশীল প্রশ্নে প্রথমটা 2 মার্ক, তারপরেরটা হচ্ছে 4 মার্ক, তারপরেরটাও 4 মার্ক। তাহলে প্রথমে আমরা শুধুমাত্র বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা নির্ণয় করার জন্য 2 মার্কস পেয়ে যাব। তাহলে এখন আমরা একটু দেখি যে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো কোনগুলো। এখানে আমরা অলরেডি কিন্তু 2টা দেখে ফেলেছি। একটা হচ্ছে আমাদের এখানে যেটা দেওয়া আছে নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটা আমাদের একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। পরবর্তীতে আমরা যেটা দেখে নেব বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে, সেটা হচ্ছে এই যে ব্যবসায় স্থানান্তর ব্যয়। দেখো ব্যবসায় স্থানান্তর ব্যয় এবং নতুন পণ্যের গবেষণা ব্যয়, এই দুইটা কিন্তু সরাসরি চোখ বন্ধ করে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে লিখে দিতে পারি। যখনই আমরা আমাদের অঙ্কের মধ্যে এই দুইটা নাম সরাসরি দেখতে পাবো, একটা হচ্ছে নতুন পণ্যের জন্য গবেষণা ব্যয় এবং দ্বিতীয়ত ব্যবসায় স্থানান্তর ব্যয়, এই দুইটা নাম দেখা মাত্রই কিন্তু সেটা আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরে নিব। তাহলে এবার আমরা একটু অ্যান্সারের দিকে চলে যাই। অ্যান্সারে কিভাবে আমরা লিখতে পারি সেটা একটু দেখি। তাহলে এখানে আমরা জানি যে আমাদের এটার জন্য ছক হচ্ছে খুবই সিম্পল, বিবরণ টাকা টাকা। যদি তোমার প্রশ্নের মধ্যে তারিখ থাকে তাহলে অবশ্যই তুমি তারিখের জন্য একটা ছক করবে। যদি কোনো তারিখ না থাকে সেক্ষেত্রে তারিখের জন্য কোনো ছক না করলেও হবে। তাহলে দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে বিবরণ টাকা টাকা ছক করা হয়েছে এবং তারপর নতুন পণ্যের গবেষণা ব্যয় বাবদ 35,000 টাকা এবং ব্যবসায় স্থানান্তর ব্যয় এটা বাবদ লেখা হলো 1,25,000 টাকা। যেহেতু একটাই এন্ট্রি বের করতে বলা হয়েছে, একটাই লেনদেন দেখাতে বলা হয়েছে, তাই আর উপরে আমরা হেডিং লিখলাম না, আমরা কিন্তু হেডিং লিখেছি এখানে। তাহলে
এখানে আর হেডিং এর দরকার নেই, কিন্তু যখন তুমি অ্যান্সার লিখবে সেই অ্যান্সার বরাবর অবশ্যই লিখে দিবে তুমি কি অ্যান্সার বের করেছো। অর্থাৎ এখানে তুমি বের করেছো মোট বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এবং এখানে আমরা এই যে 1,60,000 টাকা পাচ্ছি, অবশ্যই আমরা এটা লিখে দিব যে এই 1,60,000 টাকা হচ্ছে মোট বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটা শুধুমাত্র এই অধ্যায়ের অঙ্কের জন্য না, যে কোনো অধ্যায়ের অঙ্কের জন্যই কিন্তু সেম ভাবেই কাজ করবে, অর্থাৎ সেম ভাবে তোমার এই অ্যান্সারের নামটা লিখে দিতে হবে। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটা দেখে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে কুমকুম অ্যান্ড সন্সের বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো। কুমকুম অ্যান্ড সন্সের অর্থাৎ এখানে যে এন্ট্রির নাম দেওয়া হয়েছে সেই এন্ট্রিটার বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ। আমরা একটা কথা একটু মাথায় রাখবো, আমরা জানি যে বিশদ আয় বিবরণীতে সেই সকল লেনদেনগুলোই আসে যেগুলোর মাধ্যমে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের আয় এবং ব্যয়গুলোকে বুঝে থাকি। তার মানে শুধুমাত্র আয় এবং ব্যয় যা যা আছে সেগুলোই শুধুমাত্র বিশদ আয় বিবরণীতে আসবে। আয় ব্যয় বাদ দিয়ে বাকি যে এন্ট্রিগুলো আছে সেগুলো কোনোটাই বিশদ আয় বিবরণীর মধ্যে দেখাবো না। তাহলে এখন আমরা একটু খুঁজি এখানে কোন কোন এন্ট্রিগুলো আছে যেগুলো কোনো আয় বা ব্যয়কে মিন করে না, বরঞ্চ বাকি যে এন্ট্রিগুলো আছে সেগুলোকে মিন করে। তাহলে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি নতুন পণ্যের গবেষণা ব্যয়। তাহলে নতুন পণ্যের গবেষণা ব্যয় এটা কিন্তু কোনো আয়ও না, কোনো ব্যয়ও না, এটা সাধারণত আমরা সম্পদের একটা অংশ ধরতে পারি। তাহলে নতুন পণ্যের গবেষণা ব্যয় এটা অবশ্যই বিশদ আয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। তারপর 2 নাম্বার বলছে পণ্য বিক্রয়, অবশ্যই এটা বিশদ আয় বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে, কারণ এটা দ্বারা আমরা একটা আয়কে বোঝাচ্ছি। তারপর মণিহারি ক্রয়, এটাও কিন্তু একটা ব্যয়কে বোঝানো হচ্ছে, তাহলে এটাও কিন্তু বিশদ আয় বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপর চলে যাচ্ছি অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন দ্বারা আমরা সরাসরি মূলধনটাকে বুঝে থাকি, যেহেতু মূলধন আমাদের আর্থিক অবস্থার বিবরণীর একটা অংশ, আমরা এই মূলধনটাকে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত হিসেবে দেখাই। তাহলে অতিরিক্ত মূলধনও কিন্তু বিশদ আয় বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না। তারপর ঋণের সুদ, এটাও কিন্তু দেখো এক ধরনের ব্যয়কে বোঝানো হয় ঋণের সুদ দ্বারা, তাহলে ঋণের সুদ কিন্তু বিশদ আয় বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়। তারপর উত্তোলন, দেখো উত্তোলনও কিন্তু আমরা সাধারণত মূলধন হিসেবে বা মূলধনের একটা অংশ হিসেবে মূলধনের সাথে বিয়োগ করে দেখাই, তাহলে এটাও কিন্তু বিশদ আয় বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না। শিক্ষানবিশ সেলামি বিনিয়োগের সুদ, দেখো দুইটাই কিন্তু সাধারণত আয়কে বোঝানো হয় এবং আয়গুলো সাধারণত বিশদ আয় বিবরণীর মধ্যে আমরা দেখিয়ে থাকি, তাহলে এটাও কিন্তু এখন এই খ নাম্বার প্রশ্নের জন্য আসছে না। লাস্টে বলা হচ্ছে ব্যবসায় স্থানান্তর ব্যয়, দেখো ব্যবসায় স্থানান্তর ব্যয়টাও কিন্তু আমরা সাধারণত বিশদ আয় বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত করি না, এটাও আমাদের সম্পত্তির একটা অংশ বিশেষ আমরা বলতে পারি। লাস্ট ওয়ান পুরাতন মেশিনের মেরামত ব্যয়। পুরাতন মেশিনের মেরামত ব্যয়ও কিন্তু এক ধরনের ব্যয় এবং সেটা বিশদ আয় বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত হয়। আচ্ছা, তাহলে প্রত্যেকটা এন্ট্রি আমরা দেখেছি। এবার শুধুমাত্র একটা বিষয় আমরা এখানে বাদ রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে 7,000 টাকা 2021 সালের, অর্থাৎ বিগত বছরের আমাদের বকেয়া যে বিগত বছরের বকেয়া যে শিক্ষানবিশ সেলামি আছে, এই শিক্ষানবিশ সেলামিটাকে কিন্তু আমরা বিশদ আয় বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত হিসেবে দেখাবো না, কারণ এটা বিগত বছরের। আমরা বিশদ আয় বিবরণীতে শুধুমাত্র একটা নির্দিষ্ট হিসাবকালের মধ্যে যত আয় এবং ব্যয় হয়েছে সেগুলোকেই দেখিয়ে থাকি। যেহেতু এটা বিগত বছরকে ইন্ডিকেট করছে, তাই এই বিগত বছরের হিসাবটা কিন্তু বিশদ আয় বিবরণীতে আসবে না। কিন্তু যেহেতু আমাদের খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বিশদ আয় বিবরণীতে যেগুলো আসবে না সেগুলোকেই দেখাও, তাহলে অবশ্যই এই যে বিগত বছরের যে হিসাবটুকু আছে, অর্থাৎ বিগত বছরের বকেয়া যে শিক্ষানবিশ সেলামি আছে 7,000 টাকা,
এটাকে অবশ্যই আমরা এই খ নাম্বার উত্তরের মধ্যে নিয়ে আসব। তাহলে এবার একটু আমরা অ্যান্সারটা দেখে নিই, আমরা অ্যান্সারটা কিভাবে লিখতে পারি এবং আমরা যেগুলো যেগুলো লিখলাম বা যেগুলো আইডেন্টিফাই করলাম সেগুলো সবগুলো এসেছে কিনা দেখো একটু চেক করি। দেখো প্রথমে নতুন পণ্যের গবেষণা ব্যয়, হ্যাঁ অবশ্যই এটা বিশদ-আয় বিবরণীতে আসে না। অতিরিক্ত মূলধন, এটাও বিশদ-আয় বিবরণীর মধ্যে আসে না, এটা সাধারণত মালিকানা সত্ত্ব বিবরণী অথবা আমরা আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে এটা দেখাই। উত্তোলন, এটাও কিন্তু মূলধনেরই একটা অংশ, তাই এটাও বিশদ-আয় বিবরণীর মধ্যে আসবে না। বিগত বছরের বকেয়া শিক্ষানবিশ সেলামি, বকেয়া যদি কোনো অংশ থাকে এবং আমরা যদি সেটা আগের অথবা পরবর্তী বছরের হয়ে থাকে সেগুলো সাধারণত বিগত আমাদের বিশদ-আয় বিবরণীর মধ্যে আমরা অন্তর্ভুক্ত করি না, তাই এখানে যে বিগত বকেয়াটা আছে সেটাও কিন্তু বিশদ-আয় বিবরণীর মধ্যে আসবে না, তাহলে এটাও ঠিক আছে। এবং লাস্টে ব্যবসায় স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়ের মতো ব্যবসায় স্থানান্তর ব্যয়ও কিন্তু বিশদ-আয় বিবরণীর মধ্যে আসে না। তাহলে টোটাল যোগ করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 2,42,000 টাকা। এই 2,42,000 টাকায় কিন্তু আমাদের এই প্রশ্নের জন্য অর্থাৎ খ নাম্বার প্রশ্নের জন্য, অর্থাৎ যেগুলো আমাদের বিশদ-আয় বিবরণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে না সেই লেনদেনগুলোর পরিমাণ। এরপর চলে যাচ্ছি আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে, অর্থাৎ পরবর্তী প্রশ্নের মধ্যে। পরবর্তী প্রশ্নে গ নাম্বার প্রশ্নে আমরা একটু দেখি কি কি বলা হয়েছে। এখানে বলছে উদ্দীপকের তথ্য অবলম্বনে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো। যখনই দেখবে যে একটা 4 নাম্বার একটা প্রশ্নের মধ্যে দুইটা বিষয়কে আলাদা আলাদাভাবে দেখাতে বলা হয়েছে, তখনই ধরে নিবে যে এই প্রথম অংশের জন্য তুমি 2 মার্কস পাবে এবং বাকি উত্তরের জন্য তুমি 2 মার্কস পাবে, অর্থাৎ অর্ধেক অর্ধেক নাম্বার এখানে কিন্তু ডিভাইড হয়ে গেল। তাহলে প্রথম অংশটা যদি তুমি কারেক্ট করতে পারো তাহলে 2 মার্কস, দ্বিতীয় অংশটা কারেক্ট করতে পারলে 2 মার্কস। যদি কোনোটা ভুল হয় তাহলে কিন্তু ওই নাম্বারটা পাচ্ছ না, অর্থাৎ যদি তোমার মুনাফা জাতীয় ব্যয়ের কোনোটা ভুল হয় তাহলে তুমি কিন্তু মুনাফা জাতীয় ব্যয়ের জন্য 2 মার্কস পাচ্ছ না, বাকি 2 মার্কস তুমি অবশ্যই পাবে। তাই এখানে পার্শিয়ালি একটা নাম্বার ডিপেন্ড করে এবং এখানে এটা কিন্তু এটাই পজিটিভিটি যে তুমি যতটুকু কারেক্ট করতে পারবে তুমি ততটুকুর জন্যই নাম্বার এখানে পাবে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখে নিই যে এখানে কোন কোন এন্ট্রিগুলোকে আমরা মুনাফা জাতীয় আয়ের মধ্যে ধরতে পারি। যেহেতু এখানে দুইটাকে একসাথে দেখাতে বলা হয়েছে, যেটা আগে প্রশ্নে থাকবে অবশ্যই আমরা ছকের মধ্যে সেটা আগে দেখাবো এবং পরেরটা পরের অংশে দেখাবো, এবং দুইটাকেই আমরা একটা ছকের মধ্যেই প্রেজেন্ট করব। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড একটা নিয়ম। তুমি চাইলে দুইটা ছক করতে পারো, কিন্তু দুইটা ছক করতে গেলে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে, তাই আমরা একটা ছকের মধ্যেই দুইটা বিষয়কে আলাদা আলাদা হেডলাইন দিয়ে দেখিয়ে দিব। প্রথমে দেখি মুনাফা জাতীয় আয় কোনগুলো। তাহলে মুনাফা জাতীয় আয় কিন্তু সরাসরি যেগুলো থেকে আমরা ইনকাম করে থাকি বা যেগুলো থেকে আমাদের আয় হয় ব্যবসা প্রতিষ্ঠানে সেগুলোকেই বোঝাবো। তাহলে প্রথমে দেখো পণ্য বিক্রয়, এখান থেকে সরাসরি আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে একটা আয় পেয়ে থাকি, তাহলে পণ্য বিক্রয় এটা একটা মুনাফা জাতীয় আয়। তারপর শিক্ষানবিশ সেলামি, এখানেও কিন্তু আবার একটা ব্যাপার আছে। শিক্ষানবিশ সেলামিতে ঠিক যতটুকু অংশ একটা বছরের শুধুমাত্র সেই অংশটাই আমরা দেখাবো। 2021 সালের অর্থাৎ 7,000 টাকাকে কিন্তু মাইনাস করে দেখাতে হবে। তাহলে এখানে আমাদের শিক্ষানবিশ সেলামি এটাও একটা মুনাফা জাতীয় আয়। তারপর বিনিয়োগের সুদ, দেখো এটাও কিন্তু মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমরা 3টা এন্ট্রি পেয়ে গেছি, একটা হচ্ছে পণ্য বিক্রয়, একটা হচ্ছে শিক্ষানবিশ সেলামি এবং আরেকটা হচ্ছে বিনিয়োগের সুদ। এবার তাহলে আমরা একটু অ্যান্সারটা চেক করি, অ্যান্সারে কিভাবে লেখা হচ্ছে। অবশ্যই এই প্যাটার্নেই আমরা লেখার চেষ্টা করব। যেহেতু আমাদের এই কোশ্চেনের মধ্যে কোনো ছিল না, তারিখ দেওয়া ছিল না, তাই এখানে আমরা তারিখটা ইউজ করিনি, আমরা শুধুমাত্র বিবরণ টাকা টাকা এই ছকটাই করেছি। এবং তাহলে দেখো প্রথমে আমরা একটা হেডিং দিব মুনাফা জাতীয় আয়, যেহেতু প্রথমে মুনাফা জাতীয় আয় বের করতে বলা হয়েছে আমরা এই হেডিংটা দিলাম। দেওয়ার পরে এখানে লিখলাম পণ্য বিক্রয় শিক্ষানবিশ সেলামি, যার মধ্যে টোটাল ছিল 28,000 টাকা এবং 7,000 টাকা ছিল 21 সালের, তাই 21 সালের অংশটাকে আমরা বাদ দিয়ে দিলাম। টোটাল তাহলে
21,000 টাকাই হচ্ছে আমাদের নিট অংশ এবং বিনিয়োগের সুদ। এই তিনটা যোগ করলাম, যোগ করে দেখো এই যে টোটাল যে অংশটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 1,03,000 টাকা। এই 1,03,000 টাকাই কিন্তু আমাদের মোট মুনাফা জাতীয় আয়। তাহলে দেখো হেডিংটাও আমরা অবশ্যই লিখবো এবং পাশাপাশি এখানেও লিখে দিব অ্যান্সারটা কি শো করছে। অ্যান্সারটা শো করছে মোট মুনাফা জাতীয় আয়, তাই মোট মুনাফা জাতীয় আয়টাকেও আমরা লিখে দিব। তারপর চলে যাচ্ছি পরবর্তী অংশ। পরবর্তীতে বলা হয়েছিল মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো সেগুলো দেখাতে। তাহলে এখন আমরা একটু এই কোশ্চেনের মধ্যে যেগুলো মুনাফা জাতীয় ব্যয় সেগুলোকে একটু খুঁজি। দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মণিহারি ক্রয়, এটা একটা মুনাফা জাতীয় ব্যয় এবং এটা সরাসরি একটা ব্যয়ের অন্তর্ভুক্ত বিষয়। তারপর ঋণের সুদ, এটাও কিন্তু একটা ব্যয়, ঠিক আছে, বা মুনাফা জাতীয় ব্যয়। ঋণের সুদ, মণিহারি ক্রয়, এই দুইটা কিন্তু সরাসরি আমরা বলতে পারি যে ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয়। এবং একদম সবার শেষে দেখো একটা অংশ দেওয়া আছে মেরামত ব্যয়, এটাও কিন্তু আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়ছে। তাহলে এখানেও আমরা তিনটা এন্ট্রি পেয়েছি। একটা হচ্ছে মণিহারি ক্রয়, সবার প্রথমে ছিল মণিহারি ক্রয়, তারপর ঋণের সুদ এবং তারপর হচ্ছে মেরামত ব্যয়। তাহলে এই তিনটাই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখন আমরা একটু দেখি যে এটা আমরা কিভাবে প্রেজেন্ট করব, আমরা কিভাবে দেখাবো আমাদের কোশ্চেনের মধ্যে। দেখো এখানে প্রথমে আমরা অবশ্যই হেডিংটা দিব, যেহেতু আমরা মুনাফা জাতীয় ব্যয় বের করছি, মুনাফা জাতীয় ব্যয়ের হেডিংটা দিলাম। তারপর তিনটার এন্ট্রির নাম লিখলাম, মণিহারি ক্রয়, ঋণের সুদ, পুরাতন মেশিন, মেরামত ব্যয়। তারপর অ্যামাউন্টটাও লিখে দিলাম। অ্যামাউন্টটা লেখা হওয়ার পরে আমরা টোটাল যোগ করে এখানে দেখিয়ে দিব 11,500। এই যে 11,500 এটা হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয়। তাহলে দেখো মোট মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় দুইটা দেখালাম। এখন দেখো আমাদের কোশ্চেনে কি বলা ছিল, আমাদের কোশ্চেনে বলা ছিল উদ্দীপকের তথ্য অবলম্বনে মোট মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো। এই যে লাস্টে বলা হয়েছে মোট পরিমাণ নির্ণয় করো, তার মানে দুইটা আলাদা আলাদা বের করে আমাদের একবারে যোগ করে দেখিয়ে দিতে হবে। এখানে যদি মোট কথাটা না লেখা থাকতো তাহলে শুধুমাত্র আমরা মুনাফা জাতীয় আয়ের একটা মোট অংশ বের করতাম এবং মুনাফা জাতীয় ব্যয়ের একটা মোট অংশ বের করতাম। দুইটার মোট অংশটাকে কিন্তু আবার আমরা যোগ করতাম না। কিন্তু যেহেতু এখানে মোট কথাটা পরে লিখে দেওয়া হয়েছে, তার মানে এটা বোঝানো হয়েছে যে তুমি মুনাফা জাতীয় আয়গুলো বের করো, মুনাফা জাতীয় ব্যয়গুলো বের করো, তারপর দুইটাকে যোগ করে একবারে নিট অংশটাকে দেখাও। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের সেই কাজটাই করা হয়েছে। এখানে যেভাবে দেখানো হয়েছে সেটা হচ্ছে, দেখো প্রথমে আমরা পেয়েছিলাম 1,03,000 টাকা, এটা মোট মুনাফা জাতীয় আয়, এবং তারপর আমরা দেখিয়েছিলাম মোট মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মোট মুনাফা জাতীয় আয় হচ্ছে 1,03,000 এবং মোট মুনাফা জাতীয় ব্যয় 11,500। দেন দুইটাকে যদি আমরা যোগ করি টোটাল আমাদের যে অংশটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1,14,500 এবং এই 1,14,500 কিন্তু আমাদের মোট মুনাফা জাতীয় আয় এবং মোট মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ দুইটার সংমিশ্রণের একটা অংশ। তাহলে এই প্রশ্নে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো কোনগুলো সেটা আমরা দেখেছি। তারপর দেখলাম বিশদ আয় বিবরণীর মধ্যে কোন অংশগুলো আসবে না, এবং সর্বশেষে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মোট মুনাফা জাতীয় আয় কোনগুলো, মোট মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো। তাহলে এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ের প্রশ্নগুলোতে চলে আসে সাধারণত। মোট মুনাফা জাতীয় ব্যয়, মোট মুনাফা জাতীয় আয়, এই দুইটা টপিকই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি সকলেই রাজশাহী বোর্ড 2024-এর এই প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং সলভ করতে পেরেছো। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।